সুপ্রিয় দর্শক, আমি রাশেদ লিমন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ব্যস্ত সময় এসেই মার্কিনপন্থী সুশীলদের সঙ্গে বৈঠক, নৈশভোজ সারলেন উপদেষ্টা ও মন্ত্রী এমপিদের সাথে। আওয়ামী লীগ বলছে ভিসা নীতি কেয়ার করে না সরকার, আমন্ত্রণে নয়, এসেছেন নিজেদের প্রয়োজনে। বিএনপি বলছে ডোনাল্ড লুর ওপর নির্ভর করে না বিএনপির আন্দোলন। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ডোনাল্ড লুর সফর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং সাজ্জাদ আলম খান তপু, সভাপতি ডিইউজে। দর্শক, আপনারা চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS মাধ্যমে আপনার মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে ফিরে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যুমুক্ত 23 নাবিকের। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকায় ডোনাল্ড লু কোনো দলের সঙ্গে দেখা করবেন না, মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র নয়, জনগণই ভরসা বিএনপির। মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা, রাখাইন রাজ্যে গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ। আতঙ্কে বাসিন্দারা, বিজিবি কোস্টগার্ডের টহল জোরদার। গরমের তৃষ্ণা মেটাতে কি খাচ্ছেন? অনুমোদন ছাড়াই বাজারে স্বনামধন্য 5 কোম্পানির ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস, মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরেও লিটন সৌম্য স্কোয়াডে শুধু বলির পাঠা সাইফুদ্দিন, অভিমত সমর্থকদের। শুনছিলাম শিরোনাম আমাদের আজকের বিষয়ে ডোনাল্ড লুর সফর। এর আগেও ঠিক অল্প সময়ের মধ্যেই, তার বোধহয় 6 মাসের মধ্যে মনে হয় তৃতীয় সফর। আমি কামাল ভাই আপনার দিকটা শুরু করি। এই সফরটাকে আসলে আপনি কোন দিক দিয়ে বা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, একটা জিনিস হলো কি, উনি তো আর বাংলাদেশে পর্যটক না। না, এই যে আমার ইচ্ছা হলো আমি এক জায়গায় পর্যটন করতে, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য গেলাম। আমাদের ঢাকায় আর কি দেখবি জ্যাম ট্যাম দেখার জন্য, এটা তো আসে নাই। তো একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী উনি এসেছেন, কারণ আমন্ত্রণ ছাড়াও তো আসেন নাই। আমন্ত্রণে বিএনপি আমন্ত্রণ দিয়েছে সেরকমও তো কোনো সিস্টেম নাই বোধহয়। কাজেই উনি এসেছেন দুই দেশ, দুই রাষ্ট্রের উভয় স্বার্থে আলোচনা করার জন্য তো আসছে। আমেরিকা আসতে চাইলো আর বাংলাদেশ আসতে বললো, তা তো না। বাংলাদেশ এখানে তার স্বার্থ খুঁজে পাইছে, আসছে। এগুলি সবই ঠিক আছে। এটা নিয়ে আমরা কি বলি, পলিটিশিয়ানরা কি বলে, রাজনীতির যারা নাকি আলোচক তারা কি বলে, সেগুলো তার বিষয়। কিন্তু একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন বলে যে দাওয়াত করে আনিনি, পাত্তা দেই না, স্যাংশনগুলো এইগুলো উনি, আপনি পাত্তা দেন না স্যাংশনকে, সমস্যা নাই। আপনি ভিসা নীতিকে পাত্তা দেন না, তাও কোনো সমস্যা নাই রে ভাই। কিন্তু যেই সময় একজন লোক আপনার একজন অতিথি আসতেছে, তখন এগুলি বলা, এগুলো আমার কাছে না ঠিক সেন্সিবল মনে হয় না, এগুলো আমার কাছে শোভন মনে হয় না। এটা আপনি এভাবে বলতে পারেন না। আপনি তো একটা মন্ত্রী, আপনি তো এলেবেলে লোক না, আপনি তো আমার মতো একজন সাধারণ মানুষ না। কিন্তু আপনার কথাটা তো এই সরকারের কথা বেসিক্যালি, আপনি তো সরকারি দলের মুখপাত্র বলা যায়। তো এগুলি তো আপনার মুখে মানায় না রে ভাই, যে কথাগুলি উনি বলেছেন। হ্যাঁ, আপনি বিএনপিকে অ্যাটাক করার জন্য বলেন অনেক কিছু, আমি শুনে আমি একটু বিস্মিত হয়েছি যে একজন লোক এভাবে কথা বলে কিভাবে। আমি আপনাকে বলি একটু কতগুলি জিনিস। উনি বলেছেন ভিসা নীতিকে পাত্তা দেয় না এই সরকার। তারপরে বলেছেন আমরা দাওয়াত করে কাউকে আনিনি। দাওয়াত করে আসলো কি হবে, কি বাসলো সে? আপনি কি যাবেন কোনো জায়গায়? আপনি একজনের বাসায় বেড়াতে যাবেন, আমার বাসায় আসবেন আপনি? আমি যদি আপনাকে দাওয়াত না করি, অথবা আপনি আসতে চেয়েছেন সেটা কিন্তু আমি সম্মতি না দিই। কিছু বিষয় আছে না, যেমন আমি বলি যে ধরেন একটা দেশ আরেকটা দেশের প্রতিনিধি বা এই পর্যায়ের নিয়াতে যে আমন্ত্রণ জানানো একটা জিনিস, আর একটা হয়তো তারা আসতে চাইছে সেটাকে স্বাগত জানানো। কে জানিয়েছে? সরকার জানিয়েছে, সরকার জানিয়েছে। তারপরে তাদের এজেন্ডা আছে, তারা সেসব নিয়ে ঢাকায় এসেছে। আমাদের কোনো এজেন্ডা নাই, আমেরিকার সঙ্গে আমাদের কোনো এজেন্ডা নাই। তারপরে কি বলছে, বিএনপির সঙ্গে তাদের কি আছে তারাই ভালো জানে। উপরে উপরে বিএনপি তাদের পাত্তা দেয় না বললেও
তলে তলে বিএনপি কি করে তারাই ভালো জানেন। যে এই যে কথাগুলো না, এগুলি অনেকটা আমার কাছে মানে সুইপিং কমেন্টের মতো মনে হয়। প্রয়োজন নাই তো এগুলো তো কোনো প্রয়োজন, ওনার বলার দরকারটা কি? এগুলো আমার কাছে এগুলো ভালো লাগেনি। কারণ আমরা হলাম হোস্ট কান্ট্রি এই আলোচনায়, ওনার সঙ্গে যে বৈঠক হবে, এবং ওনারা তো আসার আগে তো উনি বলে আসছেন কার কার সঙ্গে মিটিং হবে, বললেই পারতো। এটা ব্যবসায়িক কারণে আসছে, আমাদের ওদের সঙ্গে বাণিজ্য আছে, দ্বিপাক্ষিক সম্পর্কের যাতে আরও উন্নয়ন হয় সেই জন্য আসতেছে। আমাদের কি আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার দরকার নাই? দরকার তো আছে রে ভাই। তো আমাদেরও আছে, ওদেরও আছে। এই সম্পর্ক একপাক্ষিক না। আমরা ওদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে গেছি তা তো না রে ভাই। তাদেরও স্বার্থ আছে আমাদের সঙ্গে, আমাদেরও স্বার্থ আছে তাদের কাছে। এটা কি দ্বিপাক্ষিক সম্পর্ক। দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশ্বের যে কোনো দেশের সঙ্গেই এটা সম্মানের সঙ্গে কথা বলা উচিত। যেমন ধরেন মিয়ানমারের সঙ্গে আমাদের এত ঝামেলা চলছে, এর মধ্যে কি মিয়ানমারের লোকজন আমাদের এখানে আসে না? আসে, আমরাও যাই, ওদের দূতাবাস আমাদের এখানে আছে তো, তাদের আমরা দাম দিই না। যেমন ধরেন যেটা বলা উচিত না তাও আমরা বলি যে পাকিস্তানকে আমরা অনেকটা শত্রু রাষ্ট্রের মতোই গণ্য করি। তারপরে কি পাকিস্তানের দূতাবাস এখানে আসে না? আছে তো। আমাদেরও একজন লোককে আমরা টাকা টাকা দিয়ে ওখানে রাখছি তো ভাই, ব্যয় তো করি। তাহলে ওখানে আমরা আমাদের লোকরা এখন পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য হয় না? হয়তো। তো সেইগুলো হলো এক জিনিস। আমি বলছি এইটাই যে মানে রাষ্ট্রীয় সম্পর্ক যখন হবে, সেই সম্পর্কের সময় রাষ্ট্রের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমি কোনো সুইপিং কমেন্ট প্রত্যাশা করি না। তারও চেয়ে বড় কথা, এই যে কথাগুলো ওনারা বলেন না মন্ত্রীদেরকে, যখন আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমার অবস্থানটা কি, আমার এই কথাগুলো কারা শুনছে। অন্য আলাপ বাদ দেন, সব আলাপ বাদ দেন, পলিটিক্যাল বিএনপি জামাত আমার সব বাদ দেন। আমাদের শিশু কিশোররা শুনছে না, আমাদের তরুণরা শুনছে না, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে? এই মেসেজটা তো আমি মনে করি শোভন না। আমি এই জায়গাটাতে বলবো একটু সতর্ক হন। আর বিএনপি তো উনি বলছেন যে বিএনপি মুখে মুখে পাত্তা দেয় না, তলে তলে দেয়। তো তলের খবর উনি যদি জানেন তা কিছু করার নাই। তো হ্যাঁ, এগুলো উনি যে বলেন এমনি বলেন তো আমি মনে করি না। যেমন ধরেন আপনার গত নির্বাচনের আগে এই আমেরিকানদের আনাগোনা, অমুক তমুক, ইউরোপীয় ইউনিয়নের আনাগোনা, এগুলো নিয়ে আমাদের এখানে রাজনীতির মাঠ গরম হয়েছে। অনেকে অনেক কথা বলেছেন, অনেকে প্রত্যাশা করেছেন, অনেকে প্রত্যাশা মিটে নাই। সেগুলি কিন্তু বাস্তবতা, আমি ওই বাস্তবতাগুলি কিন্তু অস্বীকার করছি না। কিন্তু সেই বাস্তবতাকে এখনও চালিয়ে নেওয়ার প্রয়োজন নাই। কারণ এই ঘটনার পর তো আর তেমন কিছু ঘটেনি। এই ঘটনা সব কিছু তো সরকার চলছে। তো এখনও ওটাকে আপনি নিজের থেকে আপনি সবসময় চালায় রাখা এটা প্রয়োজন নাই আমি মনে করি। যেটা জি দাদা, যে বিষয়টি আসলে বলছিলেন যে সত্য কিছুর পরেও যে উনি আমরা হোস্ট, সেই ধরনের মন্তব্যগুলো আসলে কতখানি? ধন্যবাদ। দেখুন, উনি পর্যটক নন, আবার ভাইসরয়ও নন, যেটি আমাদের দলের সাধারণ সম্পাদক এর আগেও বলেছিলেন, কিন্তু আজকে না। দেখুন, যেখানে বাংলাদেশের স্বার্থে গলাগলি করা দরকার আওয়ামী লীগ গলাগলিই করে, যেখানে উল্টাটা করা দরকার সেখানে উল্টোটা করে। এটা আগেও বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আটলান্টিকের সীমানা পার হলে মানবাধিকারের ডেফিনেশন চেঞ্জ হয়ে যায় কি না, এরকম করা প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আওয়ামী লীগ প্রধান এর আগেও রেখেছিলেন, বেশ আগে। আরেকটা লক্ষ্য করে দেখবেন যে গাজা ইস্যুতে, পার্টিকুলারলি যে ইস্যুতে তাদের যে একটা আইরনিক অবস্থান এবং ভীষণ একটা ডিলেমা, এটা এক্সপোজড হয়ে গেল। এটি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কথা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এবং এই ইস্যুগুলোতে বিএনপিকে আমরা কোনোদিন কথা বলতে দেখিও নেই। আজকে লক্ষ্য করবেন, একটা কথা আছে বাংলায় যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আজকে তো বলছে ডোনাল্ডুর ধারে না। দুদিন আগেই তো তাদের মহাসচিব স্বয়ং বলেছেন পশ্চিমাদের উপর না আমাদের বিশ্বাস রাখতে হবে। বলেন নাই? বলেছেন তো, ইলেকশনের আগেই বলেছেন। আমাদের বক্তব্য হচ্ছে আপনি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, পূর্ব পশ্চিম সব জায়গায় আপনি অ্যাক্ট করেন, কিন্তু নির্বাচনের আগেও বাংলাদেশ আওয়ামী লীগ যেটা বলেছিল, আমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে এটা হোমগ্রোন, আমার টেরিটোরিয়াল সীমান্তের মধ্যে আমরা এটা নিয়ে বসতে পারি, আলাপ করতে পারি। আপনার স্মরণ আছে ডোনাল্ড লুর চিঠি আসার আরও 5 সপ্তাহ আগে, নভেম্বরে যখন চিঠি আসলো, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলেছিলেন যে নির্বাচন নিয়ে, নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে যে কোনো সংলাপে আমরা রাজি, শর্তহীন সংলাপে। তখন বিএনপি কী বলেছিল? রাজপথেই সমাধান করব বলেছে। মাত্র 5 সপ্তাহ পরে অবস্থান চেঞ্জ হয়ে গেল এই ডোনাল্ড লুর চিঠি আসার পরে। তাহলে আপনি কি
দেখবেন। এর আগে আপনি স্মরণে থাকতে পারে যে এর আগে একটি বড় দল কীভাবে ব্যক্তিত্বহীন কাজকর্ম করেছে, একটা ভুয়া উপদেষ্টা বানিয়ে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে কী উৎসব মুখর কয়েক ঘন্টা কাটালো। এর আগে অমিত শাহের কণ্ঠস্বর জালিয়াতি করে উনি ফোন করেছেন বলে করলো, সিনেটরদের স্বাক্ষর করলো, এগুলো করেছে। তো একটা বড় দল রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে ব্যক্তিত্বহীন হয়ে গেলে এই কাজগুলো করে। আমার ব্যক্তিগত ধারণা ছিল যে নির্বাচনের পরে দে উইল কাম ব্যাক টু নর্মালসি অফ পলিটিক্স। আপনি খেয়াল করবেন, বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করেছে, তো কারা বর্জন করেছে? কেন্দ্রীয় নেতারা কি উপজেলা নির্বাচন করে না, করে তৃণমূল। সেই তৃণমূলে যেই সংখ্যক 133 জন তারা সামনে আরও করবে বহিষ্কার করেছে, বিএনপির জন্মের পর থেকে 111 বাদ দিলে এটা দ্বিতীয় সর্বোচ্চ বহিষ্কার। অর্থাৎ আমরা বারবার এখানেও বলেছি যে নির্বাচনকে নিয়ে বিএনপির তৃণমূলের সাথেই বিএনপির সুপ্রিমোর কোনো মিল নেই। দেয়ার ইজ অ্যান ওশান ডিফারেন্স। এত কিছু, তাতে কিন্তু 12 জন নির্বাচিত হয়েছে, মানে চেয়ারম্যান হিসেবে, আরও অন্যান্য ভাইস চেয়ারম্যান আসছে। আপনার এত কিছুর পরেও যেই তৃণমূল গণহারে নির্বাচন করার জন্য বহিষ্কার হওয়ার ঝুঁকি নিয়েছে, এবং বহিষ্কারের শব্দগুলো কি, আপনি বেঈমান, আপনি মীর জাফর, এই শব্দগুলো লিখেছে, এগুলো সব। তো এখন আপনি যেটা বললেন যে দেখুন, বাংলাদেশে কিছুদিন আগে কাতারের আমির আসলেন, দীর্ঘদিন পর তাদের সরকার এবং রাষ্ট্রপ্রধানের সফর ছিল। এর আগে আপনার ব্রুনাইট সুলতান আসলেন। মানে আমি এই অঞ্চলগুলো বিশেষভাবে বলছি। তো আসবেন, এবং আমাদের প্রতিনিধি দল দেশের বাইরে যাচ্ছে, চায়না যাচ্ছে, ভারতে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে। তো এই যে ইন্টারাকশনটা, আমরা এটাই চেয়েছি, বিএনপি একটা সম্মানজনক পলিটিক্যাল ইন্টারাকশন করুন না কেন, করুক, দেশের ভিতরে করুক, তারা বাইরের কারো সাথে করতে চাইলে করুক। কিন্তু ওই যে বললাম, তারা এক পর্যায়ে লড়াইটা একটু মাঠে একটু বড় জনসমাবেশ দেখলেই লড়াইটা ওরা আর তখন ঠিক থাকতে পারে না মাথাটা, তখন বাংলাদেশ ভার্সেস বিএনপি করে ফেলা এটাকে। ওই যে আপনার মনে আছে যে সেনাবাহিনী প্রত্যাহার করেন, আমাদের কমার্শিয়াল কম্পিটিটিভনেস যাতে হিন্ডার্ট হয় সেটা করলো, চিঠি লিখলো। আবার এখানে ভিতরে দেখেন যে 28 অক্টোবরের 2টার আগ পর্যন্ত তাদের যে একেবারে হুঙ্কার, ওই যে টঙ্গীর বিএনপি কর্মী আবদুল্লাহ প্রথম আলোকে বললো যে আমাদেরকে তো বলা হয়েছে 3 তারিখ পর্যন্ত টেনে নিতে, মানে 3 নভেম্বর পর্যন্ত। কেন 3 তারিখে সরকার অমুকের নির্দেশে পদত্যাগ করবে? ওই যে 3 তারিখ পর্যন্ত 28 থেকে টেনে নেওয়া, তার জন্য যে তাদের ভাষায় যে মাল মশলা দরকার এগুলো নিয়ে আসলো। প্রেস ভেস্ট লিখে রফিকুল ইসলাম তাদের যুবদলের ওই যে গাড়িতে আগুন দিল, প্রেস লিখে এরকম করে, পরে ধরা পড়লো। তো আমাদের আশঙ্কা হচ্ছে বিএনপি ওই দিকে কেন যায় বারবার, বড় সমাবেশ করে ঘরে তুলতে পারে না ফসলটা। এই যে যখনই আপনি সন্ত্রাসে যাবেন আপনি ঘরে তুলতে পারবেন না। এবং আমরা আশা করি যে তারা পলিটিক্যাল যে নর্মালসি এটাতে তারা ফেরত আসবেন। কখন জনাব তারেক রহমান উপযুক্ত হবেন নির্বাচন করবার জন্য, ততদিন বসে থাকবার তো ওনাদের দরকার নেই। ওনাদের লাইন আপ আছে না, মঈন খান সাহেব আছে, মির্জা ফখরুল ইসলাম সাহেব আছেন, আরও অনেক বড় লাইন আপ আছেন। তাদের তো এই ফেস নিয়ে তারা মাঠে নামতে পারে। আমার সেটাই প্রত্যাশা একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তো ভাই একটু, যদিও বলা হচ্ছে এখানে এই সফরে ডোনাল্ড লু আসলে কোনো রাজনৈতিক মানে এর আগে যেটা হয়েছে রাজনৈতিক নেতাদের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, এইবারের আসলে ওই বিষয়টা না, জলবায়ু পরিবর্তন বা এই ধরনের দ্বিপাক্ষিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা, তারপরও আসলে এটা কি রাজনীতিকে ছাপিয়ে যেতে পেরেছে? না, ধরে নেন উনি তো আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ মার্কিন সরকারের মন্ত্রী আর কি। রাজনীতিবিদরা তো আসলে রাজনীতির বাইরে চিন্তা করে না, রাজনৈতিক আবরণের মধ্য দিয়েই আসলে তারা তাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জলবায়ু, নাগরিক সমাজের কণ্ঠস্বর, অধিকার সমস্ত কিছুকে বিচার বিবেচ্য বিষয় নিয়েই কিন্তু তারা এখানে আসেন। হয়তো যেহেতু নির্বাচন না, নির্বাচনের আগে তার যে কার্যসূচি ছিল, এখনকার কার্যসূচিতে বেশ কিছু পরিবর্তনের মধ্যে একটি মৌলিক পরিবর্তন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে তার আসলে প্রকাশ্যে কোনো মত বিনিময় হচ্ছে না। তবে এই যে নাগরিক সমাজ, অর্থাৎ মার্কিনপন্থী নাগরিক সমাজ বা সংগঠনের সাথে তার মত বিনিময়। আবার ধরেন যে এই যে নৈশভোজ হলো, সেখানে আসলে এমপি মন্ত্রী এরা থাকলো, এরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের সাথেও তো তাদের আলাপ আলোচনার জায়গা তো হচ্ছেই। আর রাজনীতিবিদদের বা মন্ত্রী যারা থাকেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা থাকেন, সেখানে যত আলোচনাই হোক তার ভেতরেও সম্ভবত রাজনৈতিক বিষয় আশয়গুলো প্রাধান্য পেয়েই থাকে আর কি। এখন ধরেন এই যে নাগরিক অধিকার তার একটা এজেন্ডার বিষয়, সেই নাগরিক অধিকারটা কেমন হয় আমরা আসলে মার্কিন মূল্যকে দেখলাম যে কি কঠিন এবং কঠোরভাবে আসলে ছাত্র শিক্ষকদের আন্দোলন, যে আন্দোলন হচ্ছে ফিলিস্তিনি সাধারণ মানুষ যারা মুক্তির সংগ্রামে দশকের পর দশক সংগ্রাম করছে,
সেই সংগ্রামে যারা সমর্থন জুগিয়েছে, বিক্ষোভ করেছেন, সমাবেশ করেছেন, তাদেরকে বেপরোয়া লাঠিচার্জটা নির্মমভাবে আসলে তাদেরকে একটা যজ্ঞ নিধনের মধ্য দিয়ে কিন্তু আসলে সেখানকার মানবাধিকারের সেই জায়গাটা কিন্তু আমরা দেখলাম বা দেখার একটা সেখানে হয়তো তাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি, হয়তো বাংলাদেশের মানবাধিকারের এজেন্ডা কেমন হতে পারে সেটা হয়তো তাদের আলাদা ইস্যু হতে পারে। এখন তারা তো সবসময় এখানে চায় বাণিজ্য বিনিয়োগের ইস্যু নিয়ে কাজ করা। আর নিশ্চয়ই যে ভাইরা যেমন বলছিলেন যে আমেরিকা তো আমাদের এক ধরনের বড় বিজনেস পার্টনার। আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে ভারত বা চীনের সাথে আমরা কিন্তু বাণিজ্যে অন্তত বৈষম্য অর্থাৎ পেছানো থাকি, কিন্তু আমেরিকার সাথে আমাদের যে দ্বিপাক্ষিক বাণিজ্য সেই বাণিজ্য কিন্তু আমরা অনেক বেশি আগানো থাকি আর কি। অর্থাৎ আমরা বেশি পণ্য রপ্তানি করি, কম পণ্য আমদানি করি আর কি। সেই হিসাবে আমাদের বেশ কিছু সক্ষমতার জায়গা রয়েছে। আমরা যেমন বাংলাদেশ বরাবরই যে বিষয়গুলোকে বলতে চাই যে আমাদের তো গার্মেন্টস পণ্য সবচেয়ে বেশি সেখানে যায়, সেই পণ্যের আসলে আরও ফেয়ার প্রাইসটা এনশিওর করা দরকার। তারা যে আসলে শ্রম অধিকারের কথা বলে, কমপ্লায়েন্সের ইস্যুর কথা বলে, এগুলো অ্যাড্রেস করবার সাথে কিন্তু আসলে বিধিবিধানের যেমন সম্পর্ক থাকে, আর্থিক সংযুক্তির বিষয়গুলোও কিন্তু থাকে। অর্থাৎ তারা কিন্তু দাম বেশি দিতে চায় না, শর্তের আরোপটা বেশি দিতে চায়, কমপ্লায়েন্সের বিষয়গুলো থাকে। এগুলো যে শুধুমাত্র ব্যবসায়িক লেভেলে আলোচনা করে সমাধান করা যায় তা নয়, লবিস্ট নিয়োগ করে যে সমস্যার সমাধান হয় তা নয়, এটিও কিন্তু আসলে রাজনৈতিক লেভেল, অর্থাৎ আমাদের মন্ত্রী পর্যায়ের অথবা নীতি নির্ধারকদের পর্যায়ে দফায় দফায় বৈঠকের মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাগুলো হতে পারে। এখন কার আগ্রহ বেশি ছিল, কার আগ্রহ কম ছিল, অর্থাৎ আমাদের দেশে যেহেতু এসেছেন এই সমস্ত বিষয় নিয়ে যেহেতু আলোচনার একটা জায়গা তৈরি হবে, সেই জায়গাতে আসলে আমাদের বাণিজ্যের যে এজেন্ডা, আমাদের বাণিজ্য বাড়ানোর যে সুযোগ, বাণিজ্যের আরও যে নতুন পণ্যের সুযোগ বা সম্ভাবনা তৈরি হতে পারে, আমাদের জিএসপি সুবিধা নিয়ে যে আসলে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছি, বা আমাদের এখানে রানা প্লাজা ধসের পরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে আমি বলবো যে সক্ষমতার এক ধরনের ব্যাপক অর্থে উল্লম্পন ঘটেছেন। তারা যে ইন্সপেকশন টিম গঠন করে দিয়েছিলেন, তারা যে আসলে সেই সমস্ত ইন্সপেকশন টিম মানদণ্ডে যে উত্তরণের যে জায়গা, বিশ্বব্যাপী যে আমাদের গ্রিন ফ্যাক্টরির যে আসলে বাংলাদেশের বিস্তৃতি, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার একটা জায়গা রয়েছে। জলবায়ু তো আসলে ধরেন শুধু ঢাকার সমস্যা তা না, এটা মার্কিন মূল্যকের সমস্যা, ইউরোপের সমস্যা, আফ্রিকার সমস্যা, বিশ্ব জুড়েই কিন্তু এই সমস্যা, ইভেন কি মধ্যপ্রাচ্যের সমস্যা রয়েছে। এখন এই যে এই জলবায়ুতে কয়েক ধরনের সমস্যা, আমাদের দরকার কি, আমরা বারবার কি বলি বা আমাদের নীতি নির্ধারকরা কি বলেন, বাংলাদেশ তো আসলে জলবায়ুকে বিপদাপন্ন কখনো করে নাই। বাংলাদেশের মতো রাষ্ট্র এইরকম বিপদাপন্ন কিন্তু করে নাই। আসলে কার্বনের যে উদ্গীরণ বা উচ্ছরণ যারা করে, তারা তো এসে এই সমস্ত পশ্চিমা দেশগুলোতে, তাদের কাছে যে আমাদের ক্ষতিপূরণ প্রাপ্তির যে দফা দাবি আন্দোলন বা বিশ্ব পরিসরে আমাদের যে মানে এক ধরনের দাবি উত্থাপিত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আসলে বার্গেনিং করবার জন্য কিন্তু একটা দ্বিপাক্ষিক বার্গেনিংয়ের বা দর কষাকষির একটি সুযোগ কিন্তু এইখানে আসলে তৈরি হতে পারে। আমরা দেখেছি যে নির্বাচনের আগে এই ডোনাল্ড লু বা আসলে আমরা বলবো যে পশ্চিমা শক্তির এক ধরনের অভয়ারণ্য আসলে তৈরি হয়েছিল, যার যখন ইচ্ছা আসছে যাচ্ছে, পরামর্শ দিচ্ছে, রাজনীতিবিদদের সাথে হয়তো ফরমাল বৈঠক না থাকলেও ইনফরমালি দৌড়ঝাঁপ শুরু হয়ে যাচ্ছে, সকাল বিকাল রাত দুপুর কে কার সাথে কথা বলবার প্রাণান্তকর চেষ্টা, কেউ কেউ উদ্দীপিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে, কেউ কেউ হয়তো এটিকে নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন। কিন্তু আজকে কিন্তু একটা জিনিস আমি দেখলাম, মির্জা ফখরুল সাহেব একটি আসলে তার যে মানে স্বভাবসুলভ মন্তব্যের, অর্থাৎ মার্কিন মন্ত্রীর আগমন উপলক্ষে তার স্বভাবসুলভ যে মন্তব্য নির্বাচনের আগে ছিল, সেখান থেকে কিন্তু আসলে পরিবর্তন হয়েছে। ৭০ সালের উদাহরণ টেনে তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ বা এই জনপদের মানুষ তার মতো করে সংগ্রাম করে, ৭১-এর সংগ্রাম করেছে সাধারণ মানুষ। আসলে আমাদের সংবিধানও সেটি বলে, এবং আমাদের রাজনীতিবিদরা যদি এই ফখরুল সাহেবের এই কথাটাকেই ধারণ করতে পারে, তাহলে আসলে ডোনাল্ড আসলো কি গেল সেইটা নিয়ে আসলে চিন্তা, দুশ্চিন্তা, উজ্জীবিত হবার আসলে কোনোটাই হয়তো বা কিছু থাকার কথা নয়। এবং তারপরেও আসলে রাজনৈতিক মহলে এটি আলোচনার একটি ক্ষেত্র তৈরি করেছেন। অনেকে যেমন ধরেন সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে খুব বেশি গুরুত্ব যেমন দেওয়া হচ্ছে না। এবার কিন্তু বিএনপিও বারবার বলার চেষ্টা করছে যে আসলে তাদের যে আন্দোলন সংগ্রামের পদ্ধতি বা অংশগ্রহণের যে পদ্ধতি, এখানে কে পশ্চিমা শক্তি কে আসলো গেল, কোন নেতা আসবে বা কোন মন্ত্রী আসলো, সেটা হয়তো গুরুত্বপূর্ণ নয়। এটি আসলে আমার মনে হয় দুই দলের ভেতরেও এই বিষয়ে আসলে এক ধরনের কাছাকাছি সুরে ঐক্যমতে পৌঁছানোটা পৌঁছেছে বলা চলে।
কিন্তু এটাকে আসলে ধারণ এবং লালন করাটা খুব জরুরি আর কি। কামাল ভাই, যে বিষয়টা আসলে বলা হচ্ছে, তাহলে কি আসলে আপনার মনে হয় যে বিএনপির অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে? একটু তো হয়েছে মানে কি শুনেন, এটা হলো কি জানেন, আমাদের এই দেশে এটা জাতিগত একটা সমস্যা আছে। এটা হলো কি, হাজার বুঝায় বুঝে না, টিচার যায় যখন একটা চর বারে তখন বুঝে। এখন এখানে হয়েছে ওই জিনিসটা যে ভাই বিএনপির এই যে ক্যারেক্টারটা এখন আপনি দেখতেছেন, এটা কি নির্বাচনের আগে ছিল? ছিল না। কিন্তু নির্বাচনের আগে অনেকে বলতে শোনা গেছে, উচ্চারিত অথবা অনুচ্চারিতভাবে তারা ভেবেছে, বলেছে যে কিছু একটা এরা করে দিবে, একটা ধারণা ওই সময় কিন্তু ছিল। আমরা এটাকে বুঝি নাই, আমরাও বুঝছি। তাদের নেতাদের চোখে মুখে একটা এমন একটা ভাব, উজ্জ্বল ভাব ছিল যে কিছু একটা হয়ে যাবে। কিভাবে হবে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু কিছু একটা হয়ে যাবে, দেখে এমনকি টক শোর উপরও স্যাংশন দিবে বলেছে। হ্যাঁ, যা হোক, তো এই যে হয়ে যাবে, হয়নি তো, কিছু তো হয়নি। না হওয়াতে একটা হতাশা আসছে, হতাশার থেকে শিখছে যে না, তাহলে তো হয় না। তো এটা 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 বাস্তবতা ভাই, এটা তো অস্বীকার করে কোনো লাভ নাই। এখানে তো কোনো পলিটিক্স নেই, এটি সত্য। এখন তারা বুঝছে যে এরা তো অনেক কিছু বলছে, কই কিছু তো হলো না। আচ্ছা, একটা দেখেন আমেরিকা, দেখেন আপনি, আমেরিকা তো আসলে বেসিক্যালি একটা মানে কি বলবো, আমি আমার সহজ ভাষায় বলি, এটা একটা ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি ওদের মধ্যে আছে, ওদের চরিত্রের মধ্যে আছে। ওরা মানে বলে একটা, করে একটা, এটা একটা থাকে না, এক একটা টাইপ মানুষের মধ্যে, তাদের মধ্যে এই ধরনের একটা টাইপ আছে। আপনি দেখেন ইলেকশনের আগেই দেখেন তারা কত 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 হুঙ্কার দিছিল, একটা হুঙ্কার দিছিল না, ঠিক আছে, স্যাংশন আলাপ বাদ দেন, ওটা তো মুখে তো এটা কখনো বলে নাই, বাস ভিসা রেস্ট্রিকশন তারা তো বলছেই, যা নাকি এই নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে তারা মনে করে, তাদের উপর ভিসা রেস্ট্রিকশন দেওয়া হবে বলছে, তো ঘোষণা দিয়ে বলছে, বিরাটভাবে মানে ঢাকঢোল পিটিয়ে বলছে। তো ঠিক আছে, কারোর উপর ভিসা রেস্ট্রিকশন আসছে, শুনছেন আশেপাশে, ওরা বলছে গোপন রাখবে। আচ্ছা, ওরা গোপন রাখুক, আমরা তো জানবো। আমরা কি জানি? আপনি জানেন? কেউ জানে? আমাদের বন্ধু বান্ধব কেউ জানে তো না। তাহলে কারোর উপরে আসে নাই, তা আসে নাই মানে কি? তাহলে এই নির্বাচন ঠিক হয়েছে, এই নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করে নাই, ওরা এটা বলতেছে। তাহলে আমার পরের দিন কি কারণে বললো? 7 তারিখে ইলেকশন হলো, 8 তারিখে বললো এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই। তো ভাই এর কথা আর কাজের তো কোনো মিল পাবেন না আপনাদেরকে। আপনি মানে এক ধরনের হিপোক্রেসির মধ্যে আছে, কিন্তু মানবতার কথা একটা দেখেন, গাজানিয়া আইন, ওদের দেশে স্টুডেন্টরা তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করতেছে, টিচারদেরকে অ্যারেস্ট করতেছে না, অধ্যাপককে অ্যারেস্ট করতেছে। আবার বলো অধ্যাপক নাকি বিশাল একটা পোস্ট তো বিশাল। তো তারা এখন এমআইটির মতো মানে প্রতিষ্ঠানে, সেখানে স্টুডেন্টদের টিচারদেরকে অ্যারেস্ট করতেছে। কি কারণে? কেন করবে? ইহুদি ওখানে, মানে তাদের ওখানে এখন ইহুদিরা খুব পাওয়ারফুল, ঠিক আছে, পাওয়ারফুল হতেই পারে, কিন্তু সেটাও তো, তারও তো একটা ডেমোক্রেটিক একটু ফেস লাগবে না? সেটা কোথায়? এক লোক বলতেছে যে নাকি করে ওখানে, যে মানে মূলত যে ইনভেস্ট করে, দান করে বলি আমরা, সে বলছে যে এদের তালিকা করো যেন এদের পরে কোনো চাকরি না হয়। তাহলে এগুলি বলতেছে। এখন এইটা কি আমেরিকানদের ক্যারেক্টারের সঙ্গে মিলে? আমাদের এখানে যারা যেভাবে মানবতাবাদী বক্তব্য রাখে, শুনেন, তাদের এই হিপোক্রেসি আছে বলে তারা আমাদের এখানে আবার যে বক্তব্যটা রাখতেছে, এই বক্তব্যটা যে বাতিল হয়ে গেলো তাও কিন্তু আমি মনে করি না। আমরা তো জানি আমাদের এখানে কি হচ্ছে, আমরা জানি না। এখন আমাদের যে চাহিদা, আমাদের যে প্রত্যাশা, তার সঙ্গে যদি একটা ইবলিসের কোথাও মিলে যায় ভাই, তাও আমি তাকে সাপোর্ট দেবো, এটা তো অন্য হিসাব। কিন্তু আমিও যখন ওদেরকে যারা আমি বলতে বুঝবো যে ওরা কেমন, ওরা ভাই হিপোক্রেট, এটা হলো ভাই একদম মানে বটম লাইন। কাজে এটা বিএনপি বুঝে ফেলেছে যে তাই তো, এরা তো ওই জিনিস, ওরা বলে একটা, করে একটা, অথবা গাছে ধাক্কায় উঠে বই কেড়ে নেয়, ওরা বুঝে ফেলেছে। উপলব্ধি হওয়া ভালো, এই উপলব্ধিটা যদি আরও আগে হইতো আরও ভালো হইতো। আরও আগে হলে বিএনপি নিজে নিজে একটা প্রিপারেশন নিত যে কী করা যায়, কী না করা যায়। এদের উপর ভরসা করেছিল, কোনো প্রিপারেশনও কিন্তু ওরা নেয় নাই, যে প্রিপারেশন নেওয়ার দরকার নেই, কিছু যেটা করে দেবো। এখন যখন করে নাই, এখন কয়েক ওদের উপর আমাদের কোনো ভরসা নেই। ভালো, এটা ভালো, এই উপলব্ধিটা দেরিতে হইলেও হয়েছে, তো এটা কিন্তু খুব ভালো জিনিস। দাদা, দেরিতে হলেও উপলব্ধিটা হয়েছে, এইটা আসলে রাজনীতিতে কি প্রভাব পড়বে? ওই যে বললাম এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কামাল ভাই যা বললেন, আপনার ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে অ্যালেন গিন্সবার্গের কবিতাটা আমরা অনেকেই পড়েছি, এবং আমেরিকান ফেমাস, একদিকে তো আমেরিকান ড্রিম, আরেকদিকে হিপোক্রেসি নিয়ে তার বিখ্যাত কবিতা। সেটা আমি এভাবে শিরোনামের কারণে হয়তো ওইভাবে প্রচার মাধ্যমে বলতে পারছি না, তা যারা জানেন এটা জানেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আদালতের উপর তারা নিষেধাজ্ঞা দিবেন বলেছিলেন, এবং মিডিয়ার উপর নিষেধাজ্ঞা দিবেন, এই কথাটা রাষ্ট্রদূত কোথায় বলেছেন? বাংলাদেশেরই একটি মিডিয়া হাউসে গিয়ে
সাক্ষাৎকারে বলেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন, একদিকে তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যে কংগ্রেস এমন কোনো আইন কোনো দিন পালনই করতে পারবে না, তৈরিই করতে পারবে না যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং মিডিয়া ফ্রিডমের বিরুদ্ধে যায়, খোদ আমেরিকান কনস্টিটিউশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আর এখানে তাদের রাষ্ট্রদূত সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে বাংলাদেশের একটা মিডিয়া হাউসে সগর্বে এগুলো বলে যাচ্ছিলেন। এবং সবচেয়ে মানে এক ধরনের বিপন্ন বিষয় ছিল আমাদের মিডিয়া হাউসগুলো থেকে এইগুলো চ্যালেঞ্জ করা দূরের কথা, প্রথম মিউ মিউ করে যে ব্যাখ্যাটা সেটিও আসছে 11 বা 12তম দিনে, যে আপনারা ব্যাখ্যা দেন। এবং আমাদের বিএনপির বন্ধুরা ওই সময় আমাদের সাথে খুব বলতেন যে টক শোতে এত কথা বলবেন না, হ্যাঁ দেখেন কিন্তু টক শোর উপর নিষেধাজ্ঞা আসছে। তো আমরা একটু মজা করে বলছিলাম তাহলে তো ওনাদেরকে একটা ডু অ্যান্ড ডোন্ট একটা লিস্ট দিতে হবে। প্রশ্ন এইভাবে করা যাবে না, ডানে ঝুঁকে পড়ে করা যাবে না, বাঁয়ে ঘুরে যাবে না, একটা কি একটা নৈরাজ্যকর ব্যবস্থা। বাংলাদেশের স্বাধীন দেশে সার্বভৌম বাংলাদেশের ফ্রি মিডিয়া কীভাবে ফাংশন করবে, কীভাবে ইলেকশন কাভার করবে, কীভাবে প্রি ইলেকশন কাভার করবে, সেটার উপর তাদের উপর স্যাংশনের একটা খড়গ ওনারা ঝুলিয়ে রেখেছিলেন। অর্থাৎ এবং আদালতের উপর তো করেছেন। আপনি পৃথিবীর কোথাও এমনকি ছোট আদালত আপনার পিনোশের বিরুদ্ধে লন্ডনে থাকাকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো কে? স্পেনের একটা ম্যাজিস্ট্রেট কোর্ট, এবং ব্রিটিশ কোর্টকে সেটা এনফোর্স করতে হয়েছে। আপনি লক্ষ্য করবেন আদালত আদালতেই, সেটা ছোট বড় বড় ব্যাপার নেই। তো এই কারণেই আমরা লক্ষ্য করেছি যে ওনারা বলবেন ওনাদের স্বার্থে, ওনাদের নানা ইন্দো প্যাসিফিক অনেক কাহিনী আছে, এগুলো তো আমি এক্সপার্ট না, এগুলোতে যাবো না। তা আমাদের দেশের মানুষ তারা এই প্রশ্নগুলো কেন করেননি? কেন বলেননি যে আপনি অমুক দেশের রাষ্ট্রদূত আমার ফ্রি মিডিয়া কীভাবে ফাংশন করবে, আর ইউ ডিকটেটিং ইট? হোয়াট ননসেন্স! এটা কেউ বলেননি কেন? মিউ মিউ করেও ব্যাখ্যাটা চাইতে 11-12 দিন লেগে গেল। দেখুন দেখুন, এবং আমাদের এই টক শোতে আপনাদের এখানে 2-3 বার আমরা প্রবল প্রতিবাদ করবার পরে তারপর দেখলাম যে ছোট করে একটু ব্যাখ্যা চাচ্ছে। আমি আমার দেশের মানুষকে বুঝি, তাহলে আমার যে মানসিক অবস্থাটা সেটা কি একেবারে মাঝে মধ্যে একেবারে স্লেভ মানসিকতা হয়ে যায়? মানে বাইরের সব কিছুই আমার এত ভালো লাগে? অফকোর্স ভালো লাগে। অনেকেই বলেন যে এটা কিছুটা সঠিকও, যে দিস ইজ স্টিল অ্যান আমেরিকান সেঞ্চুরি, জ্ঞানে বিজ্ঞানে রকেট পাঠানো, এগুলো আবার বোমা পাঠানো, তো হ্যাঁ। তো সব দিক থেকে মিলে আমরা কেন এটা চ্যালেঞ্জ করিনি? আমি বিএনপির কাছে আমার এই প্রত্যাশাটাই ছিল যে তারা রাজনৈতিকভাবে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসুক। সময় নেই দাদা। তাতে করে হবে কি, আমরা বিএনপির সাথে কথা বলি, ওনারা আমাদের সাথে কথা বলুক, অসুবিধা কি? জি, তো ভাই যে বিষয়টি আপনি যেখানে শেষ করছিলেন যে আপনার মনে হচ্ছে যে একইভাবে একই সুরে কথা বলছে এই ইস্যুতে দুই দল অনেকটা একইভাবে, সেটি আসলে রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে সামনের না, দিনগুলোতে? আমি যেটা বলছিলাম যে এই যে বিদেশ নির্ভরতা সম্পর্কে ভিন্ন ভিন্ন শব্দ চয়ন করলে সেন্সটা তো কাছাকাছি জায়গাতে আর কি। কেউ পাত্তা দিচ্ছে না, কেউ বলছে যে আমি জনগণের উপর নির্ভরশীলতার জায়গাতে আছে। ঠিক আছে, জনগণের কাছেই তো আছে। তো সেই জায়গাটা তো আসলে বাংলাদেশে এই বিষয়টা তো ফয়সালা 71 সালে হয়ে গেছে যে আসলে এই যে বিদেশ নির্ভর চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। বাংলাদেশের জনগণ এই সার্বভৌম শক্তির মাধ্যমে তার রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালনা করবে সেই সিদ্ধান্ত ভোটের মাধ্যমে নিয়ে ফেলবে আর কি। তো সেই ফয়সালা নিয়ে আমরা 50-52 বছর নানাভাবে সমালোচনা, তর্ক বিতর্ক, কুতর্ক, ভালো তর্ক এগুলো আসলে করে যাচ্ছে। সেই জায়গার থেকে আমাদের উত্তরণ ঘটাটা আসলে খুবই জরুরি হয়ে পড়েছে। যেহেতু আসলে আমরা জানি যে এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ইন্দো প্যাসিফিক জোন নিয়ে তো আমেরিকার আগ্রহের জায়গাটা একরকম, বাংলাদেশের আগ্রহের জায়গাটা একরকম। বাংলাদেশ কি করতে চায় এই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বাংলাদেশ কিভাবে দেখতে চায়, বাংলাদেশের স্বার্থে কতটুকু অনুকূল, সেই সম্পর্কে কিন্তু একটা নীতিমালা বাংলাদেশ সরকার কিন্তু প্রকাশ করেছে আর কি। এইখানে আসলে কোন দেশের কতটুকু আগ্রহ, কতটুকু আসলে অর্জন হবে, কার সাথে আসলে সাংঘর্ষিক হলো, সেটা তাদের বিষয় হতে পারে। বাংলাদেশেও বাংলাদেশের জনগণের জন্য যে নীতিমালাটা সেটা আসলে বাংলাদেশই তো বাংলাদেশের মতো করে এন্ডোর্স করবে আর কি। সেই জায়গা নিয়ে এখন তর্ক বিতর্ক চলছে, আলোচনা চলছে। সেই আলোচনাগুলোতে আমি বরাবরই মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদরা বা নীতি নির্ধারকরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিবে, এবং সেই স্বার্থে কিসের ভিত্তিতে নির্ধারণ হবে? ওই 71 সালে বরণপণ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে রক্ত ভেজা সংবিধান আছে সেই সংবিধানটাকে অক্ষুণ্ণ রেখে সেই স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। আমাদের রাজনীতিবিদদের সকল কর্মকাণ্ড সেই ঘিরেই যাতে আবর্তিত হয়, সেই প্রত্যাশা তো বরাবরই থাকে আর কি। আর এখন যে প্রত্যাশায় তাদের যে বোধোদয় হয়েছে, ভাইয়ের ভাষায় যে পিঠ চাপিয়ে দিয়েছে, যে কারণে হয়েছে, আসলে বিদেশ নির্ভরতা কাটিয়ে ওঠে
আমাদের আসলে জনগণের প্রতি আস্থাশীল হয়ে এগিয়ে চলাটাই আসলে আমাদের কাছে সেইটাই প্রত্যাশা যে জনগণের উপর নির্ভর করে রাজনীতিটা হোক। ধন্যবাদ সাদ্দাক খান তপু, ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ প্রশান্ত ভূষণ বড়ুয়া, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।